ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না। জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন। বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন। আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাফ, আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তো এখন আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম। মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। বিএনপি, জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। গুটি কয়েক ছাত্র সমন্বয়কে নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন। এখন ডাক দেন, দেখেন সমন্বয়কদের পিছনে 1000 মানুষ পান কিনা। ডাক দেন, একটা প্রোগ্রাম ডাক দেওয়ান, দেখেন 1000 মানুষ থাকে কিনা। এটা কি মানে চারটিখানিক ব্যাপার? মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে। এখন অনেকে মাস্টারমাইন্ড হয়ে গেছে, অনেকে প্রধান মুক্তমুখ হয়ে গেছে। আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল। গত 1.5 দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে। ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। এবং 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম, 24-এ আজকে কোটা সংস্কার আন্দোলন হতো। 2018 সালে সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল। সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা, সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে। আর 2018 সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি। 18 সালের এই আন্দোলন হলে 24-এর এই আন্দোলন হতো না। আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন, আমাদের কৃতিত্বের কথা না, অনেকের পেছনে আমাদের অর্থ, শ্রম, মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে। রাজনীতিতে পথ চলায় স্বামী স্ত্রীর সংসার টেকে না। রাজনীতি তো একসময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান, মান অভিমান তৈরি হতেই পারে, সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে, কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা। আজকে মেইন সমন্বয়কদের কথা যদি বলেন, নাহিদ, আসিফ, হান্নান মাসুদ, আহনাফ, আপনার আব্দুল কাদের, অনেকে ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন। তো এখন আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম। বিএনপি, জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না। আমরা তো কথা বলেছি, তারেক রহমান সহ বিএনপি অন্য নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে, কোথায় কিভাবে সাপোর্ট লাগবে, রেজিস্ট্যান্স করা লাগবে, আমরা কথা বলে প্ল্যান করে ছাত্রদের সামনে ছিল। উত্তরাতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল? উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে? মিরপুরে কে ছিল? যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল? তাহলে এইখানে এই ধরনের রেজিস্ট্যান্স কিভাবে তৈরি হলো? বন্দুকের নলের মুখে লাশ পড়তেছে, এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে, তারপর আমি যাচ্ছি না। আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, যাদের ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই। এই যে আল্লাহ একটা অসম্ভব রহমত, এই যে জালিমের পতনের জন্য। কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অহংকার আল্লাহর গায়ের চাদর, মানুষের মানায় না। তো শেখ হাসিনা তো অনেক দাম্ভিক হয়ে গিয়েছিলেন না, যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না, আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি, আমি 18 কোটি মানুষকে খাওয়াই, এই যে সমস্ত কথা তো বলেছে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ হটিয়ে দিয়েছেন। আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম। এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড, কে ছিল, কি ছিল। এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিষদ করে, কেউ ছাত্র শিবির করে, কেউ ছাত্র দল করে, কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী। এবং এই
আন্দোলনে যারা করেছে তারা কিন্তু পীরলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন? এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র, ভোটাধিকার, দেশ উদ্ধারের আন্দোলন ছিল? কোটা সংস্কার, সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল। আমরাও যেটা করেছিলাম। জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না, এভাবে একটা দেশ চলতে পারে না, আবু সাইদের এই বিরচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরো অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে, মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন, সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আরেকটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি, অমুকে করেছে, সমন্বয়করা করেছে। ফালতু কথা এগুলো। দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে, যার অগ্রভাগে নেতৃত্ব ত্যাগ সময়ে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি, বিএনপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, যারা রাজপথে ছিল। তো আমরা যেটা বলছি যে দেখেন, এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই, নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে? আমরা কিন্তু সেটাও বলছি না। যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা, অনেকের গত 15-16 বছরের যে খিদা, কোন খিদা তা তো বুঝেন, বিভিন্ন ভাগ বাটোয়ারার ক্ষুধা হা করে আছে। রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না, এবং ওই গভর্নমেন্টকে আরো আনস্টেবল করবে নানানভাবে। কাজী প্রফেসর ইউনূস স্যারের মতো ব্যক্তির যে কানেক্টিভিটি, যে নেটওয়ার্ক আছে, পার্সোনাল কানেক্টিভিটি, এই জাতিসংঘের মিটিংয়ে যে বিশ্ব নেতারা দেখেছেন তো, অনেকে তো ছবি টবি তোলার জন্য, সেলফি টেলফি নেওয়ার জন্য, ধান্দাবাজি করার জন্য দেখা লাইন ব্রেক করে আর এক দিক দিয়ে হাইটা দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য। আর ইউনূস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে, বিশ্বের বরেণ্য ব্যক্তিরা, রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায়, বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায়। তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি, সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যেতে চাই। কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে, সেইখানে আমাদের শঙ্কা। ব্যক্তি ডক্টর ইউনূসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই, আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে। সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসলে অবশ্যই বলবো আগামী 1 মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন, বিএনপি, জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন, একটা শক্ত সরকার করেন, দেশকে সেইভাবেই পরিচালনা করেন। সবাই সহযোগিতা করতে রেডি, কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে, আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সাথে গার্ড অব অনার নেয়, বিশ্ববিদ্যালয়ের ভিসিদের শপথ পড়ায়, এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না। স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে শঙ্কা তৈরি হবে, এইটি আবার কোন জমিদার, নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায়, গার্ড অব অনার নেয়, এসপিডিসি নিয়োগ করে। সুতরাং এই যে হজবরলতা তৈরি হয়েছে, উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনূসের পাশে না থাকার ফলে, সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে। সে বলুক আর নাই বলুক, এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে। তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করবার, সংস্কারের কথা বলছেন, 6টি কমিশন করা হয়েছে, কমিশনগুলোর কাজ শুরু হয়নি। কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার